আকাশ জান্নাতের হাত থেকে প্লেট নিয়ে সোফায় আবার বসে পড়ল। সে এখনো ভাবছে সে মাইশাকেই তো দেখেছে, এটা কি করে সম্ভব। আকাশের মনের ভেতরে এক অজানা তুফান শুরু হয়ে গেছে। আকাশ বসে এসব ভাবছে, তখন জান্নাত বলল, আচ্ছা, মাইশাটা কে? আকাশ কিছু বলছে না। তার আজ খুব করে মনে পড়ছে সে মায়াবী হাসি, দুজনে একসাথে সময় কাটানো, আর সবশেষে ওই কালো হাত যেটা মাইশাকে ধরে নিয়ে গেল দূর আকাশে। আকাশের চোখ লাল হয়ে আছে, যেন আগুনের লাভা বের হচ্ছে। সারা শরীর কাঁপছে তার, যেন ভিতরের রাগ সব বাইরে আসছে। সে খাবারের প্লেট টেবিলের উপর রেখে ঘর থেকে বেরিয়ে গেল, এমন ভাব নিয়ে যেন জান্নাতকে সে দেখেনি। জান্নাত আকাশের এমন রূপ দেখে অবাক হয় অনেক। জান্নাত ভাবছে, কি হলো এটা? আর জান্নাতের আর খাওয়া হলো না। জান্নাত খাবারের প্লেট নিয়ে নিচে গেল, দেখল জাহানারা বেগম টেবিলে খাবার। জান্নাত খাবারের প্লেট নিয়ে নিচে গেল, দেখল জাহানারা বেগম খাবার টেবিলে মাথায় হাত দিয়ে বসে আছে। জান্নাতকে দেখে এগিয়ে আসলেন তিনি। আরে বৌমা, তুমি কেন আনতে গেলে এসব? না, কোনো সমস্যা নেই। আচ্ছা, তুমি সোফায় বসো, আমি এগুলো ধুয়ে আসি। জান্নাত বসে আছে। একটু পর জাহানারা বেগম আসলো। জান্নাতের মাথায় অনেক চিন্তা ঘুরপাক খাচ্ছে। সে বসে এগুলো ভাবছে। জাহানারা বেগম জান্নাতের পাশে বসেই জান্নাত বলল, আমি কি কিছু জিজ্ঞাসা করতে পারি না আপনাকে? জাহানারা বেগম মুচকি হেসে জান্নাতের মাথায় হাত বুলিয়ে বলল, দেখ পাগলি মেয়ের কাণ্ড, মাকে কিছু জিজ্ঞেস করবে, এতে অনুমতির কি আছে? জান্নাত একটু হাসলো, কারণ তার অনুমতি ছাড়া জান্নাতকে কেউ টাচ করতে পারে না। কিন্তু আজ কেন জানি জান্নাতের রাগ হচ্ছে না, বরং শান্তি অনুভব করছে, এমন শান্তি যা কয়েক বছর জান্নাত পায়নি। জান্নাত বলল। জান্নাতের কথা শুনে জাহানারা বেগমের মুখের হাসি চলে গেল। একটু গম্ভীর হয়ে বলল, মায়েশা আমাদের আকাশের খুব ভালো বন্ধু ছিল। জান্নাত ভ্রুকুচকে বলল, ছিল মানে? এখন কোথায় আছে সে? হয়তো দূর আকাশে তারা হয়ে আছে, আমাদের প্রতিনিয়ত দেখছে। ও একটা কথা বলতো জানো, যখন কেউ আমাকে মিস করবে তখন আকাশের দিকে তাকাবে, দেখবে আমি তোমার কাছে চলে আসব। বড়ই অদ্ভুত ছিল মেয়েটা, আমাকে মা বলতো। হ্যাঁ, আর একটা কথা, আকাশের সামনে এই নামটা নিবা না। জান্নাত মাথা নাড়ালো। দুপুর গড়িয়ে বিকাল হলো, আকাশের কোনো খবর নেই। জান্নাতের একটু একটু টেনশন হচ্ছে। জান্নাত ফোন বের করে বাবুকে ফোন দিল। ওই খোঁজ নে আমার বরটা কই আছে, 30 মিনিটের মধ্যে খবর দিবি। আচ্ছা ঠিক আছে কমনে, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে রে বোন। আবার কি গন্ডগোল করলি তোরা? আরে আমরা কেউ কিছু করি নাই তো। তাহলে? কোনো একটা ছেলে নাকি লায়নের ছেলেপেলেদের মেরে হাত পা ভেঙে দিয়েছে। এখন তাদের অবস্থা অনেক করুণ রে। ভালো হয়েছে, আর এখন একটু ঠান্ডা থাক। আমার প্ল্যানটা আগে সাকসেসফুল হোক, আর তাড়াতাড়ি খবর নে উনি কোথায়। বাহ, বিয়ে করতে না করতে এত ভালোবাসা দিন তো এখনই। বাবুই, তোকে। ফোন কেটে গেল। আসলে বাবু হচ্ছে জান্নাতের ছোটবেলার বন্ধু। সন্ধ্যা হয়ে এসেছে, সূর্য মামা থেকে লাল আভা বের হচ্ছে। মনে হচ্ছে সে অনেকটা ক্লান্ত। আকাশ দাঁড়িয়ে আছে ফাঁকা জায়গায়, সামনে অনেক বড় মাঠ। হাত থেকে রক্ত পড়ছে আকাশে, সেদিকে কোনো খেয়াল নেই তার। মুখে অনেক জায়গায় লাল হয়ে আছে। এক পানে উপরের আকাশের দিকে তাকিয়ে আছে সে। জান্নাত ফোনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ফোন বেজে উঠে তাড়াতাড়ি রিসিভ করলো সে। হ্যাঁ বল, খোঁজ পেয়েছিস? হ্যাঁ, সে এখন আমার সামনে আছে, কিন্তু দেখে ঠিক মনে হচ্ছে না, হাত দিয়ে রক্ত বসে দেখছি। এটা শুনে জান্নাতের কেমন জানি কষ্ট হচ্ছে। কি? তাড়াতাড়ি যা, পানির বোতল দিয়ে আয়। আর হাতে কি হয়েছে ভালো করে দেখবি কি হয়েছে। হুম, ওই উনি তো গাড়িতে উঠছে ভাই। হ্যাঁ, চলে যাচ্ছে। আকাশ তার গাড়ি করে বাবুর সামনে দিয়ে চলে গেল। আচ্ছা তুই পিছনে দেখ বাড়িতে আসছে কিনা। জান্নাত ফোন কেটে দিল। জান্নাতের ভেতরটা কেমন অস্বস্তি হচ্ছে, সে ভাবছে, আমি কি ওনার প্রতি দুর্বল হয়ে পড়ছি? আমার এমন মনে হচ্ছে কেন? না, আমি দুর্বল হব না। আমাকে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। যদি ইনিও আমার ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী থাকে, না, আমাকে শক্ত হতে হবে। অন্যদিকে নিশিকা পাবে বসে মদ খেয়ে যাচ্ছে আর বলছে, আকাশ, তুই কাজটা ঠিক করিসনি।
তোকে এত ভালোবাসলাম আর তুই অন্য কাউকে বিয়ে করে নিলি। আরে আমি তো তোর জন্য সামান্য ছোট চাকরি করেছি তোর অফিসে, যাতে তোকে চোখে চোখে রাখতে পারি। কিন্তু তুই, আরে আমি চাইলে তোর মতো হাজারটা ছেলে কিনতে পারি। আমি যদি তোকে না পাই তাহলে তোকে আর কারো হতে দিব না। ওই ওয়েটার, আরো দে। হঠাৎ কেউ একজন এক গ্লাস মদ এগিয়ে দিল। নিশিকা লোকটাকে দেখে ভয় পেয়ে গেল। নিশিকা লোকটাকে দেখে অবাক হয়, কারণ সেটা আর কেউ নয়, জাবির খান। সে নিশিকার সামনে মদের গ্লাস ধরল। কেউ কিছু ভালোবেসে দিলে সেটা নিতে হয়। আর আমার যদি ভুল না হয়, তুমি শিল্পপতি আকরাম শিকদারের মেয়ে, রাইট? আর তার থেকে বড় বিষয় হলো তুমি আকাশকে ভালোবাসো। নিশিকা জাবিরের হাত থেকে গ্লাসটা নিয়ে এক ঢোকে খেয়ে নিল এবং বলল, এসব আপনি কি করে জানেন? পাপে অনেক শব্দ হওয়ায় জাবির নিশিকার কোনো কথাই শুনতে পায়নি। তাই সে ওখানে যে ডিজে গান বাজাচ্ছিল তাকে গুলি করে দেয় ধাম করে। আমি এখনও গুরুত্বপূর্ণ মিটিং করছি, আর তুই গান বাজাচ্ছিস? গুলির শব্দ শুনে পুরো পাপ ফাঁকা। নিশিকা যেন অনেক ভয় পেয়ে গেছে। জাবির নিশিকার দিকে তাকিয়ে বলে, তুমি ভয় পাও না ডার্লিং। যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে সাহায্য করব। জান্নাত নিজের রুমে বসে আছে, সাথে ফৌজিয়াও আছে। ফৌজিয়া বারবার বলছে আকাশ কই, কিন্তু জান্নাত কিছু বলছে না। বাড়িতে অনেক মানুষ এসেছে নতুন বউ দেখতে। আকাশ দরজা ঠেলে ভিতরে প্রবেশ করল। জাহানারা বেগম আকাশকে দেখে ছুটে চলে গেল। আকাশের হাতে ব্যান্ডেজ, মুখে গলায় চোটের দাগ। জাহানারা বেগম আকাশের দিকে তাকিয়ে আছে, কিন্তু আকাশ তার মায়ের চোখে চোখ মেলাতে পারছে না। মায়ের কাছে করা ওয়াদা ভেঙেছে আজ। মায়ের সাথে কোনো কথা না বলে সবার দিকে তাকিয়ে একটু হেসে উপরে নিজের ঘরে চলে গেল। আকাশ রুমে গিয়ে অনেক অবাক হলো। আরে আপু, তুমি এখানে? আমি তো থাকবোই, আমার একমাত্র বোনের জামাই তুমি। কি বলে এসব? জান্নাত তোমার বোন? কই, বিয়ের দিন তো তোমাকে দেখিনি। দেখবা কি করে যদি সব সময় মাথা নিচু করে বসে থাকো। জান্নাত ফৌজিয়া আর আকাশের এমন কথা শুনে অনেকটাই অবাক, কারণ তার স্বামী এতটা কথাও তার সাথে বলেনি। জান্নাত আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশের হাতে মুখে চোটের দাগ। কি হয়েছে আপনার? এমন অবস্থা কি করে হলো? কে মেরেছে আপনাকে? জান্নাত উত্তেজিত হয়ে বলল। আকাশ মনে মনে ভাবছে একটু আগে কয়জনকে হসপিটালে পাঠানোর কথা। আকাশ হেসে বলল, আরে তেমন কিছু না, ছোট অ্যাক্সিডেন্ট মাত্র। আপু থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। বলে ওয়াশরুমে চলে গেল। জান্নাত আকাশের যাওয়ার দিকে তাকিয়ে আছে। সে কিছুতেই মানতে পারছে না এটা অ্যাক্সিডেন্টের কারণে হয়েছে। আচ্ছা আপু, তুই কি ওনাকে আগে থেকে চিনিস? আশিক আর ও বেস্ট ফ্রেন্ড ছিল, আর আমান জুনিয়র ছিল। মাইশা কে আপু? মাইশা নামটা শুনে ফৌজিয়া চোখ বড় বড় হয়ে গেল। কে 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 মাইশা? কি? কথা আটকে বের হচ্ছে ফৌজিয়ার। জান্নাত বোনের চোখের দিকে তাকিয়ে বুঝে গেল সে কিছু একটা লুকাচ্ছে। কেউ না। জান্নাত বলল। তখন জাহানারা বেগম আসলো রুমে। বৌমা, আকাশ কোথায়? উনি তো ওয়াশরুমে। আকাশ বের হলো। জাহানারা বেগম বলেন, আকাশ, তৈরি হয়ে নে, তোর শ্বশুর বাড়ি থেকে লোক এসেছে তোকে আর বৌমাকে নিতে। আমু না গেলে হয় না? না, এটাই নিয়ম। আকাশ জান্নাতদের বাড়িতে আসলো সবার সাথে। অনেক টায়ার্ড লাগছে আকাশের। আজ সে অনেক কাজ করছে, অনেক ক্ষুধাও পেয়েছে, কিন্তু কাকে কি বলবে সে? জান্নাত আকাশের চেহারা দেখে বুঝে গেছে যে আকাশের ক্ষুধা লাগছে। তাই সে আকাশকে ডেকে নিচে নিয়ে আসলো খাওয়ার জন্য। কিন্তু এ কি, এত আয়োজন! খাবার দেখে আকাশের পেট ভরে গেছে। শুধু কি দেখবে, খাবেন না? এসব তো তোমাদের জন্য। আমাদের সময় শুধু সবজি দিয়ে বিদায় করছিল। কাদো কাদো ফেস বানিয়ে বলল অভ্র। এটা শুনে ফৌজিয়া রেগে ফায়ার। কি বলবে তুমি? না, কিছু বলিনি তো। আমরা দুই ভাইরা ভাই মজা করছিলাম। কিছু বলো না কেন? হ্যাঁ আপু, উনি মজা করছিল। কিন্তু আকাশ, একবার বলো তো, চোটটা লাগছে কি করে? না ভাই, এটা একটা ছোট্ট অ্যাক্সিডেন্টের জন্য হয়েছে। সবাই আজকে অবাক, কারণ জান্নাত আজকে সবার সাথে বসে খাচ্ছে। আমিনা বেগম এটা দেখে সবার আড়ালে চোখের পানি ফেলছে। খেয়ে দিয়ে সবাই সবার রুমে চলে গেল। আকাশের অনেক ঘুম পাচ্ছে। সে জান্নাতের রুম দেখছে। বিছানার সামনে বড় একটা ছবি টাঙানো, সেখানে আশিকের সাথে জান্নাত। তবে দুজনকে অনেক খুশি মনে হচ্ছে। আকাশ আশিকের মুখে তার ছোট বোনের সম্পর্কে শুনেছে, কিন্তু তার নাম যে জান্নাত এটা জানতো না। জান্নাতের একটা ফোন আসে, সে রিসিভ করলো। হ্যাঁ বাবু, বল। শুন জাবির খান,
কোনো বড় একটা প্ল্যান করেছে, আর তার সাথে একটা মেয়েও আছে। সেটা আকাশের অফিসের কেউ। খবর নেই মেয়েটাকে।